শুভ সকাল ছাত্ররা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সায়ন স্যার, আপনাদের ফিন্যান্স ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই ফিন্যান্সের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বইগুলো কমপ্লিট করে ফেলেছি। আমি আপনাদের সাথে এই মাসে ব্যাংকিং বিমা চ্যাপ্টারের দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি, অগ্নি বিমা এবং বিবিধ বিমা। এর আগে আপনারা এই বইটি সেকেন্ড ইয়ারে আরেক স্যার আপনাদেরকে কমপ্লিট করেছে এবং একই সাথে ফার্স্ট ইয়ারেরটাও কমপ্লিট হয়েছে। তো আমি দুই একটা ক্লাসের মধ্যে আপনাদের সাথে একটা অনলাইন সেশন নিব, লাইভ সেশন নিব, অনলাইন লাইভ সেশন। সেখানে আমি আশা করব আপনারা আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করবেন, কোন কোন চ্যাপ্টারে আপনাদের সমস্যা আছে, যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেখান থেকেই হোক, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী। তো আমি এখন যেটা করছি, দুই একটা ক্লাসে আপনাদের সেকেন্ড পেপার বইয়ের কয়েকটা ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে বা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে তার কিছু জিনিস আবার পুনরায় আলোচনা করে দিব, যাতে আপনাদের যদি কারো সমস্যা থেকে থাকে সেগুলো আপনারা সমাধান করে নিতে পারেন। কারণ এই যে চ্যাপ্টারগুলোতে মানে একটু ক্রিটিক্যাল বা একটু টেকনিক্যাল টার্মস আছে বা টেকনিক্যাল জিনিসপত্রগুলো বুঝার আছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। আর যেগুলো মোটামুটি একটু মুখস্থের বা নর্মাল বিষয়, সেগুলো নিয়ে এখন আর কথা বলবো না, যদি আপনাদের সমস্যা না থাকে। তো আমি আজকে আপনাদের এরই ধারাবাহিকতায় আমরা কেন্দ্রীয় ব্যাংকে আমি শুরু করব। হয়তোবা দুটো লেকচারে আমি কেন্দ্রীয় ব্যাংকের কিছু কিছু যে সবগুলো জিনিস আলোচনা করব না, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে আসে অথবা যেগুলিতে একটু আপনাদেরকে বোঝার ব্যাপার থাকে, সেগুলা আমরা এখানে ইউজ করব, বা যেগুলো আপনারা নিজেদের ভাষায় লিখতে গেলেও একটু ঝামেলা হবে, বা টার্মগুলা রিয়েল লাইফের সাথে রিলেটেড, সেই জিনিসগুলো আলোচনা করব। এগুলো আপনাদের শুধুমাত্র ইন্টারমিডিয়েট লেভেলে না, আপনাদের ভবিষ্যতেও যাতে উপকার দেয়, যে চ্যাপ্টারগুলো নিয়ে আমি আলোচনা করব। এছাড়া আমরা আপনাদের থেকেও আমি কিছু মতামত গ্রহণ করব, দুই একটা ক্লাস পরে আমি সেটার একটা লাইভ সেশন হবে, সেখান থেকে আপনাদের থেকে আমি কিছু মতামত নিব আপনাদের সমস্যাগুলো নিয়ে। আমরা ফার্স্ট পেপার বই হোক সেকেন্ড পেপার বই হোক, যাতে আপনাদের টেস্ট পরীক্ষার আগে সমস্যাগুলো আমরা সলভ করে নিতে পারি, যাতে টেস্ট পরীক্ষা বা বোর্ড পরীক্ষা আপনাদের সমস্যা না হয়। ঠিক আছে, তো আমি আজকে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনাটা শুরু করি। তো আমরা সবাই কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝি? একটা দেশের যে ব্যাংক, প্রধান ব্যাংক, ঠিক আছে, আর যেই ব্যাংকটা একটা দেশের মুদ্রা বাজারকে কন্ট্রোল করে, একটা দেশের প্রত্যেকটা ব্যাংককে যে কন্ট্রোল করে, সেটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যেমন আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক, দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা ছবি দিছি আমি এখানে, বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই কাজটি করে থাকে। তো আজকের আলোচনায় আমি যে বলেছি দুটো লেকচারে আলোচনা করব। আমি কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা বলবো, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে কথা বলবো কিছু, তারপর ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটা। ঠিক আছে, কিভাবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঋণ নিয়ন্ত্রণটাকে করে থাকে, তারপর কিছু সম্ভাব্য বাড়ির কাজ থাকবে। তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে একটা বাংলাদেশ ব্যাংকের অফিসের ছবিটা দেখাচ্ছি, যেটা আপনারা এই জায়গাটা মনে হয় অনেকেই চেনেন, আমাদের শাপলা চত্বর, মতিঝিলের ঠিক শাপলা চত্বরের পাশেই বাংলাদেশ ব্যাংকের অফিস, হেড অফিস। ঠিক আছে, তো আপনাদের দেখার মানে সুবিধার্থে আপনারা যাতে চিনতে পারেন এর জন্য ছবিটা দেখলাম, আর কিছুই না। কেন্দ্রীয় ব্যাংক আমাদের, তো আমরা পরের আলোচনায় যাই। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা, সংজ্ঞা আপনারা নিজেদের ভাষায় লিখতে পারেন, আমি এখানে জাস্ট একটা সিম্পল সংজ্ঞা রেখেছি। যে ব্যাংক অন্য সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে, এবং যেই ব্যাংক নিয়ন্ত্রণ করে নতুন ব্যাংকের খোলার অনুমতি দেয়, শাখা খোলা, মানে প্রত্যেকটা ব্যাংক, অর্থাৎ আপনারা চোখে যে ব্যাংকগুলা দেখেন, এগুলাকে বলি আমরা বাণিজ্যিক ব্যাংক। তো এদেরকে নিয়ন্ত্রণ করবে, এদেরকে কন্ট্রোল করবে, এরা নতুন চাইলে ব্রাঞ্চ খুলতে চায় বা নতুন একটা ব্যাংক মার্কেটে আসতে চাচ্ছে, এই সবগুলা কাজই সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তো একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এম.এইচ.ডি. ককের মতে কি, কেন্দ্রীয় ব্যাংক বলতে সাধারণত এমন একটি ব্যাংককে বোঝায় যা দেশে আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় এবং দেশের জাতীয় অর্থনীতির স্বার্থ সাপেক্ষে অধিক কল্যাণ অর্জনে সক্ষম। অর্থাৎ এরা আর্থিক কল্যাণ যা দরকার একটা অর্থনীতি উন্নয়নের জন্য, ব্যাংকিং কার্যক্রম কতটা গুরুত্বপূর্ণ এবং সেই কার্যক্রমটাকে সুন্দরভাবে চালানোর জন্য যার কাজ, সেটাই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। তো আমি এখন আলোচনা করব উদ্দেশ্য ও কার্যাবলী। জাস্ট বইয়ে অনেকগুলো আছে, আমি যে পয়েন্টগুলো বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলতে চাই। তো প্রথম পয়েন্ট আসলো কি, মুদ্রার প্রচলন। আমরা আপনাদের টাকার গায়ে লাগবেন, প্রত্যেকটা টাকার গায়ে বাংলাদেশ ব্যাংক লেখা আছে। শুধুমাত্র 2 টাকার নোট বা 1 টাকার নোট এখন খুব একটা পাওয়া যায় না, 2 টাকার নোটে দেখবেন
বাংলাদেশ ব্যাংক না, ওটা অর্থ মন্ত্রণালয় কর্তৃক ছাপা হয়। ঠিক আছে, এছাড়া সব মুদ্রাই তৈরি করছে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমাদের এখানে অর্থ রিজার্ভ, মার্কেটে কত টাকার অর্থ রিজার্ভ থাকবে, অর্থাৎ একটা দেশের অর্থনীতিতে ওই দেশীয় মুদ্রা কত থাকবে, অ্যামাউন্ট কি হবে, সেটাও বাংলাদেশ ব্যাংকের কাজ। মুদ্রার মান নিয়ন্ত্রণ, তো মানটা কত হবে একটা নোটের, এটা যেমন 5 টাকা আবার কিছু 1000 টাকা। ঠিক আছে, তো এই মুদ্রার মান নাম্বার কত টাকা মান দিবে এটাকে, সেটাও বাংলাদেশ ব্যাংকেরই দায়িত্ব বের করা। ঠিক আছে, এবং পণ্যের সাথে মিলায়া সেই মানটা নির্ধারণ করা হয়। একটা পণ্যের মান অনুযায়ী কিন্তু দাম হয়, তাই না? যত আমরা সাধারণত বলি যে যে পণ্যটা ভালো তার দাম বেশি, তো ওইটা মান ওই পণ্যের মানের সাথে মিলেই কিন্তু একটা দেশের মুদ্রার মানও হয়। বিভিন্ন ধরনের বন্ড বিক্রি, আপনারা বন্ড রিলেটেড অনেক অঙ্ক করতে থাকবেন। এছাড়াও এই ধরনের বন্ড গুলা ছাড়ার দায়িত্বও কিন্তু বাংলাদেশ ব্যাংকের। ঠিক আছে, এই যে বন্ড, সে এখানে আমি একটা প্রাইস বন্ড, সবাই হয়তো বা দেখছেন প্রাইস বন্ড, এই প্রাইস বন্ড গুলোও কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়ে। এছাড়া গভর্নমেন্টের পক্ষ থেকেও বন্ড ছাড়তে হইলে সেটাও বাংলাদেশ ব্যাংকই ছাড়ে, সরকারের হয়ে। দেন ঋণ দান ক্ষমতা, তো ঋণ দান, আপনার বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু অনেক সময় আর্থিক সংকট পড়তে পারে, অর্থের দরকার হয়, তখন অর্থ দরকার হলে তারা যখন অন্যান্য কোনো সোর্স থেকে পায় না, সর্বশেষ আসে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে। যে ধরেন ব্র্যাক ব্যাংকের টাকার দরকার, কোনো একজন ক্লায়েন্ট এসে 10 লাখ 10 কোটি টাকা চাইতেছে বা 100 কোটি টাকা চাইতেছে, তো তার কাছে এখন টাকা নাই, তো তখন কি করবে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায় বলবে যে আমার কাছে টাকা নাই, আপনি আমাকে ঋণ দেন কিছু টাকা। ঠিক আছে, তো সেন্ট্রাল ব্যাংক সেই ঋণটা দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক আছে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার একটু আগে বলছি প্রত্যেকটা ব্যাংক কিভাবে চলবে, নিয়ম নীতি প্রত্যেকটা ব্যাংকের চালু হইলো কি হইলো না, নতুন শাখা উদ্বোধন, নতুন ব্যাংক উদ্বোধন, এই সবগুলা কাজই বাংলাদেশ ব্যাংক দেখে থাকে। তারপরে নতুন ব্যাংক খোলার অনুমতি, এটা একটা এই যে অনুমতি পত্র কিরকম হয়, অনুমতি পত্রটা সেটাও হলো নীতি। এখানে সকল প্রকারের বাণিজ্যিক ব্যাংক কি পার্সেন্ট হারে সুদ নিবে, কত টাকা নিতে পারবে, কাকে ঋণ দিতে পারবে, এই সবগুলা দেখে কিন্তু বাংলাদেশ ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার্স। ঠিক আছে, এবং প্রতিদিন অন্যান্য ব্যাংকগুলোরও দায়িত্ব বাংলাদেশ ব্যাংককে প্রতিদিনের কার্যক্রমের একটা রিপোর্ট দেয়। তারা মান্থলি রিপোর্ট দেয়, সাপ্তাহিক রিপোর্ট দেয়, দৈনিক রিপোর্ট এবং ইয়ারলি রিপোর্ট তো দিতেই হয়, তো প্রতিদিনের কার্যক্রমেরও রিপোর্ট দিতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী সেই রিপোর্ট তৈরি হবে। গাইডলাইন অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা সেটাই বাংলাদেশ ব্যাংক দেখতে চায় তাদের রিপোর্টের মাধ্যমে। ঠিক আছে, কাম্য ঋণের স্তর, ঋণের মাত্রাটা কত হবে, ঋণের পার্সেন্টেজ কত হবে, সেটা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেয়। ঠিক আছে, ঋণের স্তরটা যাতে কেউ খুব বেশি ঋণও মার্কেটে না পড়ে যায়, আবার খুব কম ঋণও যাতে মার্কেটে না থাকে, সেটা একটা কাম্য স্তর মানে একটা লেভেল ঠিক করে, সেটাও বাংলাদেশ ব্যাংক। সরকারের ব্যাংক, গভর্নমেন্টের যত কাজ আছে, গভর্নমেন্টের হয়ে অর্থনৈতিক বা ব্যাংকিং রিলেটেড যা কাজ আছে সবগুলাই বাংলাদেশ ব্যাংক দেখে থাকে। তো গভর্নমেন্টকে বিভিন্ন পরামর্শ দেওয়া, কোনো আর্থিক কর্মকাণ্ড করতে চায়, উন্নয়নমূলক কাজে কোথা থেকে টাকা নিলে ভালো হয়, এই ধরনের পরামর্শগুলো সবসময় আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো দেখে থাকে। ঠিক আছে, এটা বাণিজ্যিক ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক দেখে থাকে, এটাই কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা প্রধান উদ্দেশ্য। নিকাশ ঘর হিসাবে কাজ করে, নিকাশ ঘর বলতে যেখানে আন্ত ব্যাংকিং লেনদেনগুলো নিষ্পত্তি হয়, আমরা নিকাশ ঘর সম্পর্কে আরো পরবর্তীতে জানবো। তো নিকাশ অন্যান্য ব্যাংকের টাকা পয়সা যে যা দিচ্ছে সেই টাকা পয়সাগুলো ঠিকঠাক মতন হচ্ছে কিনা বা সবাই সবার দেনা পাওনাগুলো পরিশোধ হয়ে গেল কিনা সেটাও দেখাও কেন্দ্রীয় ব্যাংকেরই দায়িত্ব। ঠিক আছে, সে মুদ্রা বাজারের অভিভাবক বা বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবক হিসাবে প্রত্যেকটা ব্যাংক ঠিকঠাক মতন ঋণ, যার থেকে কারো কাছ থেকে যদি কোনো ব্যাংক অন্য কোনো ব্যাংক থেকে টাকা নেয় বা ধার নেয়, পরিশোধের কিছু থাকে, সেগুলো হচ্ছে কিনা সেটা দেখা হলো কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তো আমরা নিকাশ ঘর নিয়ে আরো বিস্তারিত আলোচনা এটা থাকবে, এই টপিকটাও ইম্পর্টেন্ট একটা টপিক নিকাশ ঘর, আমরা পরের লেকচারে অবশ্য নিকাশ ঘর নিয়ে আলোচনা করব। আপাতত আমরা যেটুকু ধারণা নিয়ে রাখলাম যে নিকাশ ঘর মানে হলো আন্ত ব্যাংকিং, মানে বিভিন্ন ব্যাংকগুলার মধ্যে তাদের নিজেদের মধ্যে লেনদেনগুলার বা ধার দেনা নিষ্পত্তি করার জন্য যে কাজটা, সেটাই হচ্ছে নিকাশ ঘর কাজ। আচ্ছা, এই হচ্ছে কার্যাবলী মোটামুটি বা একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের। তো এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে। দুইটা ওয়ে আছে, সাধারণ কিছু পদ্ধতি, নির্বাচনমূলক কিছু পদ্ধতি। আমরা আজকে সাধারণ পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করতে চাই। তো সাধারণ পদ্ধতিতে কি তিনটা পদ্ধতি আছে। প্রথমটা হলো ব্যাংক হার নীতি, সেকেন্ডটা খোলা বাজার নীতি, দেন বিধিবদ্ধ জমার হার পরিবর্তন নীতি। ঠিক আছে, আর নির্বাচনী পদ্ধতিগুলো আমরা পরের দিন আলোচনায় যাব। তো এটা খুব ভালো করে আপনারা শুনবেন মনোযোগ সহকারে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। ওকে,
আচ্ছা, ব্যাংক হার নীতি। বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সুদের হারে ঋণ বা অগ্রিম গ্রহণ করে তাকে ব্যাংক হার বলা হয়। অর্থাৎ আমরা একটু আগে বলেছি বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের থেকে ঋণ নিতে পারে। তো বাণিজ্যিক ব্যাংক যদি ঋণ নেয় কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তাকেও একটা কেন্দ্রীয় ব্যাংক সুদ চাবে, বলবে ঠিক আছে তুমি 5 লাখ টাকা নাও, আমাকে সুদ দিতে হবে 5% বা 6% বা 10% যেটাই হোক। তো এটাই, এই যে পার্সেন্টেজটা দিচ্ছে সেটাই হচ্ছে ব্যাংক হার। তো এই ব্যাংক হারটা সবসময় যে একটা ফিক্সড রেট থাকবে তা না, অনেক সময় চেঞ্জেস হয়, অনেক সময় বাড়ে, অনেক সময় কমে। হ্যাঁ, এই ব্যাংক হার বাড়ানো বা কমানোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণের দেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে এবং দেশের ঋণের পরিমাণও নিয়ন্ত্রণ করে। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক কখন ঋণ নিবে? ধরেন আপনি আমি বাণিজ্যিক আমি আপনি তো কেন্দ্রীয় ব্যাংকে যাই না, আমি আপনি যাই বাণিজ্যিক ব্যাংকে। তো বাণিজ্যিক ব্যাংকে গেছি, এখন আমার ঋণ দরকার, আমি 10 কোটি টাকা চাইলাম, ওর কাছে নাই, এখন ও কেন্দ্রীয় ব্যাংকে বলবে যে ভাই আমাকে 10 কোটি টাকা দেন, আমি আপনাকে দিব, পরে দিব, ধরেন একটা সুদের হারও থাকবে। তো তাহলে কি হবে, যদি ধরেন দুইটা কেস, এখানে কেসটা একটু দেখেন আপনারা ভালো মতন। বিবি বলতে আমরা বোঝাচ্ছি বাংলাদেশ ব্যাংক, সিবি বলতে বোঝাচ্ছি কমার্শিয়াল ব্যাংক, যে কোনো ধরনের বাণিজ্যিক ব্যাংক, ধরেন ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, যা আছে সবগুলাই সিবি। ওকে, তাহলে এখন যদি বাংলাদেশ ব্যাংক ধরেন এখন নর্মালি 5% আছে সাপোজ, তার মানে আপনি যদি আপনি ধরেন ব্র্যাক ব্যাংক আপনি বাংলাদেশ ব্যাংক থেকে নিলেন 5%, এখন বাংলাদেশ ব্যাংক এটাকে বাড়ায় দিল, বাড়ায় দিলে মানে 5-এর জায়গায় করলো 10। ঠিক আছে, তাহলে আমি আপনার ব্যাংকে গেছি ঋণ নিতে, আপনি ব্র্যাক ব্যাংক, আপনি কি করবেন, আপনারও কিন্তু সুদের হারটা বাড়বে, কারণ আপনি আমার জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা চাইছেন। তাহলে আপনার ধরেন আগে আপনি আমাকে দিতেন 8%, যখন বাংলাদেশ ব্যাংক আপনার থেকে 5% নিত, 3% আপনার প্রফিট, তাই ব্র্যাক ব্যাংক হিসাবে। তো এখন বাংলাদেশ ব্যাংকই চাচ্ছে 10%, তখন তো আর আপনি আমাকে 8% সুদ বলবেন না, আপনি আমাকে বলবেন ভাই 15% দিতে হবে। তার মানে আপনিও সুদটা বাড়ায় দিবেন, তাই না? ব্র্যাক ব্যাংকও সুদের হারটা বাড়াবে, বাংলাদেশ ব্যাংক যদি বাড়ায় ব্র্যাক ব্যাংকও বাড়াবে। বুঝতেছি, আশা করি আপনারা বুঝতেছেন। তো ঋণ গ্রহণকারী তখন আমি কি করব, আমি আপনার ব্যাংকে আমি জানতাম 8%, এখন আপনি আমি যাওয়ার পরে বলতেছেন যে না এখন আমাকে 15% দিতে হবে, তখন আমি কি করব, আমি বাড়ি চলে আসবো, তার মানে আমি ঋণ গ্রহণ কমায় দিতেছি, রাইট? তাহলে এটার প্রভাবটা কি? ঋণের ব্যয়, বেকারত্ব, মূল্যস্তর, বেকারত্ব বাইরে যাবে, ব্যয় খরচ বাইরে যাবে। আপনি যদি ঋণ নেন আগে 8% দিতেন, এখন 12% দিতে হবে, মূল্যস্তরও কমে যাবে, বেকারত্বও বাড়বে। তাহলে এইগুলা যদি হয় তাহলে আর কি কি হবে, আপনার উৎপাদন কমে যাবে, বিজনেস কমে যাবে, লোকে ঋণ পাচ্ছে না, রপ্তানি কমে যাবে, বিনিয়োগ কমে যাবে, রাইট? কারণ এই ঋণটা জনগণের জন্য না হচ্ছে। তো সুদের হার যদি বাংলাদেশ ব্যাংক বাড়ায়, বাণিজ্যিক ব্যাংকও বাড়ায় দিবে, বাড়ায় দিলে আপনার মানে সাধারণ মানুষ আর ঋণ নিবে না, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে অবনতি ঘটবে। একই সাথে যদি উল্টা কেস হয়, ধরেন বাংলাদেশ ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংকে 5% ছিল নর্মাল, এখন বাংলাদেশ ব্যাংক এটাকে 3% করলো, আর আপনার নর্মাল ছিল 8%, এখন বাংলাদেশ ব্যাংক 3% করার পর আপনি ওটা কমায়া ধরেন 5%-এ নিয়ে আসছেন, আপনারটা 8-এর থেকে 5 আর বাংলাদেশ ব্যাংকেরটা 5-এর থেকে 3। তখন কি হবে, আমি ব্যাংকে জানি 8%, আমি ব্যাংকে গেছি যে 8% টাকা দিব, আমার কাছে এইভাবে চিন্তা করে গেছি, ব্যাংকে যাই আসেনি 5%, তখন আমি কি মনের আনন্দে আরো বেশি ঋণ নিব, রাইট? যে ঋণ গ্রহণকারী বাইরে যাবে, বেশি টাকা নিবে, বা আরো লোক উৎসাহিত হবে, তাহলে কি হবে, বৃদ্ধি পাবে কি, বিনিয়োগ বাড়বে, রপ্তানি বাড়বে, সুদের হার বাড়বে। আর হ্রাস পাবে কি, অভ্যন্তরীণ মূলধন। অভ্যন্তরীণ মূলধন মানে নিজের টাকা দেওয়ার ব্যবসা করবো না, তো ব্যাংকের থেকে বেশি টাকা নেবো, কারণ ইয়া হচ্ছে মানে অল্প সময়ে পাচ্ছি, মানে অল্প সুদে পাচ্ছি, আমদানি বাড়বে, কমবে, মূল্য স্তরটা কমে যাবে, তো সীমাবদ্ধতাও কমে যাবে। ঠিক আছে, যে আপনার সমস্যাগুলো আছে কমে যাবে, আমদানিও কমে যাবে, আপনি তখন কি করবেন, নিজেই বানানোর চেষ্টা করবেন। তো আর যদি কিছুই না হয় তাহলে কি, তহবিলে স্থিতিশীল অবস্থা, আপনার বিজনেস গ্রো করবে না, কমেও যাবে না, একটা স্টেবল পর্যায়ে থাকবে। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবেই যে সুদের ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক সুদের হার বাড়াবে যদি সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়ায় বা ঋণের হার বাড়ায় দেয়, সেক্ষেত্রে বিনিয়োগকারী বা ঋণ গ্রহণের লোক অনুৎসাহিত হবে। আর যদি দুইটাই সেন্ট্রাল ব্যাংক কমায় দেয়, বাণিজ্যিক ব্যাংকও কমাবে, তখন লোকজন আরো ঋণ বেশি নিবে, ঋণ যত বেশি হবে ব্যবসা বাণিজ্যের উন্নতি তত হবে, আর ঋণ যত কম হবে ব্যবসা বাণিজ্যের অবনতি হবে। আর এরকমও না যে এটা অনেক বেশি, অনেক, তাহলে কি আপনি বলতে পারেন যে স্যার তাহলে কমায় রাখবে, ব্যবসার উন্নতি না, খুব বেশিও যদি কমায় ফেলে তখন আবার দেশের জন্য খারাপ আছে, কারণ অনেক টাকা মার্কেটে ঋণ পড়ে যাবে, তখন এইগুলা কালেকশন করাটাও সেন্ট্রাল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের জন্য কষ্ট হবে। কারণ দেখা যাবে আপনি 100 টাকা নিতেন, আপনি এখন সুদ কমে যাওয়ার কারণে আপনি 500 টাকা নিতেন, কারণ আপনার পিছিয়ে ব্যাংকে দৌড়ায় বেড়াইতে হবে যে আপনার জবে টাকা দেওয়ার ডেট, দিন আপনি যাচ্ছেন না। ঠিক আছে, তো এটা চিন্তা করে একটা হার নির্ধারিত হয়।
দেন খোলা বাজার নীতি, সরকার যেমন বিভিন্ন ধরনের বন্ড সিকিউরিটিজ খোলা বাজারে বিক্রি করে ঠিক তেমনি কিনতেও পারে। তো গভর্নমেন্ট আমরা বলছিলাম বন্ড ডিবেঞ্চার এগুলা গভর্নমেন্ট ইস্যু করে, আবার এগুলা কিনেও নিতে পারে। কিরকম কখন কি করে দেখেন এখানে লেখা আছে, বাজারে ঋণের পরিমাণ বেড়ে গেলে, ধরেন মার্কেটে সবার ধার দেনা বেশি, তখন কেন্দ্রীয় ব্যাংক সুবিধাজনক শর্তে সরকারি বন্ড সিকিউরিটিজ বাজারে ছাড়ে। অনেক ঋণ বাজারে, তখন আপনি কি করবে, সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্টের হয়ে কিছু বন্ড ছাড়া শুরু করলো, তাহলে কি হবে, আপনি বন্ড ক্রয় কিন্তু আগ্রহ দেখাবেন, বা বাণিজ্যিক ব্যাংকগুলো তখন, ফলে যাদের অর্থ অলসভাবে বাণিজ্যিক ব্যাংকে জমা রয়েছে বা তারা নিরাপদে বিনিয়োগ করতে চায়, তারা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অর্থ তুলে কি করবে, সিকিউরিটিজ কিনবে, রাইট। বাজারে ঋণের পরিমাণ বাইরে গেলে তখন আপনি কি করবেন, আপনার টাকা জমা আছে মার্কেটে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেখান থেকে আপনি সিকিউরিটিজ কিনবেন, তাহলে টাকাটা আপনার হাতে কি চলে আসলো, বন্ড, আর গভর্নমেন্টের বা বাংলাদেশ ব্যাংকের হাতে চলে গেল টাকা। এতে বাণিজ্যিক ব্যাংকে আমানতের পরিমাণ কমে যায় এবং ঋণ দেওয়ার ক্ষমতাও কমে যায়, ঠিক আছে। কারণ বাণিজ্যিক ব্যাংক কি নিয়ে ব্যবসা করে, আপনার টাকাই আরেকজনকে ধার দেয়, ঋণ দেয়। তো যদি ঋণের পরিমাণ বাইরে যায়, অনেক লোকের কাছে ঋণ দেওয়া, এখন ঋণের পরিমাণ কমাইতে হবে, তখন কিভাবে কমাবে, গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক বন্টন ছাড়বে, বন্টন ছেড়ে কি করবে, মানে ঋণের পরিমাণ কমাইতে হলে বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সেভিংস কমায় ফেলানো, মানে বাণিজ্যিক ব্যাংকগুলোতে লোকে টাকা যারা রাখে সেটা কমায় ফেলানো। তো এটা কমানোর জন্য কি হবে, সে যখন বন্টন ছাড়বে তখন আপনি ব্যাংকে টাকা না জমায় বন্ড কিনবেন, তখন কি হবে, বাণিজ্যিক ব্যাংকের কাছে টাকা কমে যাবে, টাকা কমে গেলে তখন আর বাণিজ্যিক ব্যাংক ঋণ দিতে পারবে না লোকদের, ঠিক আছে। এটা ঋণ কমানোর একটা উপায়। আবার অন্যদিকে কি করতে পারে, যখন উল্টা কেস, যখন দেখা যাচ্ছে ঋণ নাই মার্কেটে, বাণিজ্যিক ব্যাংকের কাছে টাকা দরকার এখন বাণিজ্যিক ব্যাংকের, সেক্ষেত্রে কি করবে, বিভিন্ন বেসরকারি বন্ড ইত্যাদি কিনে নেয়, ফলে বাজারে অর্থের যোগান বাড়ে, এক পর্যায়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে আমানত হিসেবে জমা হয় এবং তখন বাংলাদেশ ব্যাংক নিজ দায়িত্বে বিভিন্ন বন্ড কিনে নিবে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে বা আপনার কাছ থেকে, যেগুলো বিক্রি করছিল সেগুলো নিয়ে নিবে, ঠিক আছে। কারণ বাজারে টাকা নাই, লোকরে টাকা দিতে পারতেছে না, সেক্ষেত্রে কি করবে ব্যাংক, সেগুলা কিনে মার্কেটে টাকা দিবে, তো টাকার ফ্লো বাড়বে, বাণিজ্যিক ব্যাংকগুলা টাকা পাবে, বাণিজ্যিক ব্যাংকগুলা টাকা পাইলে লোন দেওয়াটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে কখন কিনতেছে বাণিজ্যিক ব্যাংক গুলার থেকে সেন্ট্রাল ব্যাংক কিনে নিবে যদি ঋণের ঘাটতি দেখা দেয়, ঋণ যদি মার্কেটে কমে যায় তখন সেন্ট্রাল ব্যাংক কিনে নেয় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার আপনার কাছ থেকে। আর যদি ঋণ দেখা যায় অনেক বেশি, ঋণের পরিমাণ কমাইতে চায়, সেক্ষেত্রে কি করবে, তারা আমানত গুলাকে কালেকশন করে নিবে, লোকের টাকা ব্যাংকের থেকে, যাতে সেন্ট্রাল ব্যাংকে দেয়, এর জন্য বন্ড টন ছাড়ে টাকাগুলোকে সেন্ট্রাল ব্যাংকের কাছে নিয়ে নিবে, ঠিক আছে। তাহলে ঋণ কমে যাবে। আর যখন দেখবে যে না ঋণ বাড়াইতে হবে, মার্কেটে লোককে ঋণ দিতে হবে, সেক্ষেত্রে তারা টাকা দিবে, মার্কেট থেকে বন্ড উঠায় নিবে, ঠিক আছে। তো এই হলো খোলা বাজার নীতি। দেন বিধিবদ্ধ জমা হার নীতি, আপনি একটা ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের রুলস অনুযায়ী আপনাকে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতেই হবে, এটাকে আমরা বলি বিধিবদ্ধ জমা। আপনার যা টোটাল আমানত বা টোটাল ইনভেস্টমেন্ট তার একটা সার্টেন পার্সেন্টেজ আপনাকে রাখতে হবে সেন্ট্রাল ব্যাংকে। তো বাংলাদেশে বর্তমানে এটা 5%, ঠিক আছে। বাজারে ঋণের পরিমাণ যখন বেড়ে যায় এই পার্সেন্টেজটা চেঞ্জ হয়, কিভাবে, ঋণের পরিমাণ বেড়ে গেল তখন কেন্দ্রীয় ব্যাংক সে জমার হারটাকে বাড়ায় দেয়, ফলে বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের আমানতে বেশি হবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ হিসাবে দেওয়ার মতো তহবিল কমে যায়। ধরেন এখন 5% আছে, ধরেন ব্র্যাক ব্যাংক 100 কোটি টাকা লোন দিতে পারে, তো যখন ধরেন 5% বিধিবদ্ধ, তো 5% রাইখাও সে 100 কোটি টাকা দিতে পারতেছে মানুষকে। এখন যখন এটাকে 10% করবে তাহলে কি হবে, ওর আমানত তো আর বাড়ে নাই, আমানত যা আছে সেটাই আছে, তো এখন বেশি টাকা আর বাইরে রাখতে পারতেছে না, কারণ 5%-এর জায়গায় 10% হয়ে গেছে, তো বেশি টাকা সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দিতে হইতেছে, তাহলে কম টাকা লোন আকারে দিতে পারতেছে। আর একটু সহজ ভাবে বলি, ধরেন আপনার একটা ব্যাংক আছে, আপনার 100 টাকা আছে, আপনি নর্মালি 5%, তার মানে বাংলাদেশ ব্যাংকে 5 টাকা রাখতে হয়, রাইট। 95 টাকা আপনি লোকরে দিতে পারেন, তাই তো 100 টাকা যদি হয় আপনার ব্যাংকের টাকা। তো এখন বাংলাদেশ ব্যাংক সেটাকে 10 টাকা করলো বা 10% করলো, তার মানে এখন আপনি আগে 95 দিতে পারতেন আর বাংলাদেশ ব্যাংকে 5 রাখতেন, এখন বাংলাদেশ ব্যাংক সেটাকে বাড়ায় 10 করছে, তাহলে এখন বাংলাদেশ ব্যাংকে 10 টাকা চলে যাচ্ছে আর আপনি দিতে পারতেছেন 90 টাকা, তার মানে আপনার ঋণ দেওয়ার ক্ষমতা কমায় দিছে। ঋণ দেওয়ার ক্ষমতা কমাইতে হলে সুদের হারটা বা বিধিবদ্ধ রিজার্ভটাকে বাড়ায় দিতে হবে। আবার উল্টা, যদি এখন 100 টাকা আছে, আপনার 5% আছে, তাহলে আপনি 95 টাকা লোন দিতে পারেন। এখন বাংলাদেশ ব্যাংক দেখেছে না আরো বেশি টাকা লোকরে দেওয়া দরকার, উচিত ব্যবসা বাণিজ্য বা দেশের অর্থনীতির, তখন সে সেটাকে কমায় দিল, ধরলো 3% করে দিল, তাহলে আপনি 3 টাকা রাখলেন 100 টাকার জন্য, 97 টাকাই লোন আকারে দিতে পারতেছেন। দ্যাট ইজ দ্য ওয়ে
আপনার ঋণটাকে মার্কেটে বাড়ানোর জন্য। তাহলে ঋণ যদি মার্কেটে বাড়াইতে হয় সুদের হার বা বিধিবদ্ধ রিজার্ভকে কমায় দিবে, আর যদি কমাইতে হয় তাহলে তাকে বাড়ায় দিবে। তার মানে দুটার মধ্যে রিলেশন কিন্তু নেগেটিভ। বিধিবদ্ধ রিজার্ভের সাথে ঋণের সম্পর্ক নেগেটিভ সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের 3টা নীতির আলোচনা। আপনাদের পরীক্ষায় এখান থেকে সৃজনশীল থাকে, তো আপনাকে একটা গল্পের মধ্যে বলে দেওয়া হবে, সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে এটা কি বিধিবদ্ধ রিজার্ভে গেছে না খোলা বাজারে গেছে না জমার হার নীতি, তারপর সেটাকে একটু ডিসক্রাইব করতে হবে। এই হলো আজকের আমাদের আলোচনার আমাদের সর্বশেষ পর্যায়ে হলো আপনাদের জন্য বাড়ির কাজ। সেখানে আমরা বিধিবদ্ধ জমা বলতে কি বুঝি, যেটা আমরা লাস্টে পরিবর্তন কিভাবে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। টাইপিং এরর, এখানে একটা দন্তন্য হওয়ার কথা ছিল, সরি। ব্যাংক হার কাকে বলে, ব্যাংক হার পরিবর্তনের কেন্দ্রীয় ব্যাংক কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা, আর সর্বশেষ আশ্রয়স্থল, যেটা আমরা কার্যাবলীতে করছি। এই দুটা কোশ্চেন নীতি থেকে আসছে, আর এটা আমাদের কার্যাবলী থেকে আসছে। তো নীতির প্রশ্নটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 3টা নীতিকে ভালো মতো বুঝতে হবে, আর কার্যাবলী যে কটা আমি বলেছি সেগুলা ইম্পর্টেন্ট। ওইগুলো আপনারা নিজেদের ভাষায়ও লিখতে পারেন, নীতিগুলোও নিজেদের ভাষায় লিখতে পারবেন, বাট যেটা ঠিক হয়, ঠিক আছে? কারণ কোনটা বাড়লে কোনটা কমবে, কোনটা কমলে কোনটা বাড়বে, এই জায়গাটার জন্যই কিন্তু আমি এই চ্যাপ্টারটা আবার আলোচনা করতেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা নিজেদের ভাষা লিখতে গেলেও ভুল না লিখে আসেন, ঠিক আছে? তো আমরা আলোচনাটা এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ। আর আরেকটা কথা, আপনারা জানেন আপনাদের 22 তারিখে সেই ডিএসডব্লিউ গুলো দিতে হবে। তো আপনারা এই 3 তারিখ থেকে, অর্থাৎ অগ্নিবীমার ক্লাসের শুরু থেকে 15 তারিখ পর্যন্ত যা যা লেকচার হবে সবগুলোই কিন্তু আমাকে জমা দিতে হবে 22 তারিখে। তো আপনারা বাসায় সেগুলো করে ফেলেন যাতে জমে না যায়, এবং আমি 15 তারিখের লেকচারের পরে অবশ্যই একটা শিট করে আপনাদের এই এইচডব্লিউ গুলো এক জায়গায় করে দিব। তো আপনারা আবার চেক করে নিতে পারবেন যে কার কয়টা বাকি রয়ে গেল বা কোনোটা বাকি থাকলো কিনা। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।